কিন্তু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাফেল ছাড়া কার্যত সব নিয়ে চলে এসেছে। বিশ্বাস করুন, এবারের নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে পরের বার নির্বাচনে না এই রাফালও হয়তো আনতে হবে। তার কারণ এমন পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক দশা, এটা বলবেন না, এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমি এমন একটা তথ্য আপনাদের সামনে দেব, সুপ্রিম কোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে কি কি বলেছেন। আইপ্যাক মামলায় 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড চলছিল, সেখানে মুখ্যমন্ত্রী চলে গিয়ে যে সমস্ত ফাইল উদ্ধার করে নিয়ে চলে এসেছিলেন, সেই মামলার শুনানি ছিল মনে রয়েছে আজকে, ঠিক ভোটের একদিন আগে। সেই সংক্রান্ত মামলায় প্রশান্ত কিশোর মিশ্রর ডিভিশন বেঞ্চ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংবিধান নিয়ে, মুখ্যমন্ত্রীর সংবিধান মেনে চলা নিয়ে যা যা বলেছেন, এই তথ্যগুলোই, এই কথাগুলোই আমরা আপনাদের সামনে বলতাম। আজকে শুনবেন ভোটের তাই একদিন আগে, আর রাত্রির বেলায় আপনাদের জন্য এই তথ্যটা আমি নিয়ে আসলাম। এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত দেখে বলছে যে পুলিশ আমাদের হাতে নেই, এবারে বদলা হবে। পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে এবারে বদলা হবে। ভোটের মধ্যে দিয়ে মনে রাখবেন, বদল আগে বলেছিলাম 11 সালে, বদলা নয় বদল চাই। এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দেবেন আর বলবেন দিলাম গেথে। শুনুন, আজকে শোনাবো পুরো পর্বটা, সমর্থন করবেন, পাশে থাকবেন এবং নিজের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করতে কখনো দ্বিধাবোধ করবেন না। শুধু মাথায় রাখবেন, ভারতের স্বাধীনতা আনার সময়ও কিন্তু আপনাদের পূর্বপুরুষরা রাস্তায় নেমেছিলেন, আর তাদের বংশধর হয়ে বাড়ির মধ্যে ঢুকে থাকবেন না। অশান্তিতে জড়াতে বলছি না, কিন্তু নিজের ভোটের অধিকারটা প্রয়োগ করবেন। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে প্রত্যেক দিনের মতোই নতুন আরো একটি খবর নিয়ে হাজির হয়েছি। আমি এখানে আপনাদের সামনে প্রথমে এই তথ্যটা দেখাই, কি লেখা রয়েছে। গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না, তদন্তে মমতার হস্তক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের বেনজির ভৎসনা। মুখ্যমন্ত্রী যে 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে এইভাবে ফাইল কার্যত কোট আনকোট ছিনতাই করে নিয়ে চলে এসেছিলেন, সেইটার আজকে শুনানি ছিল প্রশান্ত কিশোর মিশ্রের ডিভিশন বেঞ্চে। সেখানে তো আমি শোনাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রানী হিসাবে তুলনা করেছেন মেনকা গুরুস্বামী। আজকে পশ্চিমবঙ্গটা কোন দাসত্বের রাজনীতিতে পরিণত হয়েছে। মেনকা গুরুস্বামী আজকে সুপ্রিম কোর্টে বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুইন বলেছেন। বিচারপতি প্রশ্ন করছেন যে আপনি কুইন বলছেন। আমি শোনাবো আজকে আপনাদের সামনে এক্স্যাক্টলি এটাই। আজকে সরকার নয়, এটা কার্যত রাজত্ব চলছে একদম। আমি শোনাবো সেই বক্তব্যটি সুপ্রিম কোর্টের, কিন্তু তার আগে যে মারাত্মক বক্তব্যটা আপনাদের সামনে শোনাবো, যে সুপ্রিম কোর্টকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল যে এটা কেন্দ্র রাজ্যের মধ্যে একটা বিরোধ, অযথা এটাকে যেমন হয় ইউজুয়ালি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে বিরোধ, এটা তার মধ্যেই একটা বিরোধ, যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ওই ছিনতাইয়ের ঘটনাটাকেও এইভাবে লাইট করার লঘু করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিচারপতিরা বলেছেন যে না, এটা ওই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে বিরোধ, এইটা আমি মানতে পারছি না। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই এখতিয়ার নেই যে কোনো একটা, আমি কোট আনকোট বলছি না, রায় দেখে বলছি না, মোটামুটি আপনাদের জিস্ট করছি, সামারি হিসাবে বলছি, যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে চলে যাবেন, তদন্তের বাধা দেবেন, এইটা কোথাও বলা ছিল না। আমি এক্স্যাক্টলি না, যেটা পেপারে লেখা রয়েছে আপনাদের আমি একটু পড়ে শোনাই, আপনারা দেখতে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবজারভেশন সুপ্রিম কোর্টের। বলছেন, দেখুন কোট আনকোট পড়ছি, সুপ্রিম কোর্ট তদন্তে, মুখ্যমন্ত্রী তদন্তে ঢুকতে পারেন না বলেই দাবি শীর্ষ আদালতের। তারপরে কয়েকটা লাইন পেরিয়ে আমি পড়ছি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়লেন, এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না। এইভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না। এর থেকেও একটা বড় অবজারভেশন রয়েছে। অবজারভেশনটা কি, যে দেখুন, আমরা গতকালের পর্বেও বলেছিলাম যে আমাদের এই সংবিধান, আমাদের এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোথাও একটা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি না,
আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্ব যদি আগামী দিনেও আসে, ধরুন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট টার্ম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমাদের এই সংবিধান, যেটা নিশ্চিতভাবে আমরা সম্মান করি, কিন্তু সেই সংবিধানের মধ্যে এত ছিদ্র রয়েছে যে ছিদ্র গলে 26,000 ছেলের চাকরি খেয়ে নেওয়া যায়, বিভিন্ন জায়গায় দুর্নীতি করে দুর্নীতির নামে টাকা তোলা যায়, আরো অজস্র চুরি দুর্নীতি সবকিছু করেও বহাল তবিয়াতে ক্ষমতায় ফিরে আসা যায়। এটা তো সংবিধানের ফোকর বলেই হয়েছে না? আমাদের সংবিধান পারমিট করে বলেই তো এই পজিশনে এসেছে। সুপ্রিম কোর্টেরও কার্যত একই রকমের পর্যবেক্ষণ, অবাক হয়ে যাবেন। বিচারপতি প্রশান্ত কিশোর মিশ্র প্রশান্ত কুমার মিশ্র তিনি বলছেন যে সংবিধান যখন লেখা হয়েছিল তখন এটা কল্পনা করা হয়নি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই কারণে মানে এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট এটাই বলেছেন যেটা কালকে রাতে আমি বললাম আপনাদের, যে যখন সংবিধান রচনা হয়েছিল তখন কিন্তু ভাবা হয়নি যে গণতন্ত্রের শীর্ষ মসনদে এই রকম কোন রাজনৈতিক নেতৃত্বরা আসবেন, এই রকম একটা কোন রাজনৈতিক দল এইভাবে মানুষকে পরিচালিত করতে পারবেন, এরকম হয়নি। আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীরা যখন বি.আর. আম্বেদকর বা সংবিধানের নানা ব্যাখ্যা দিচ্ছিলেন তখন বিচারপতি মিশ্রের পাল্টা পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সংবিধান প্রণেতারা হয়তো কখনো চিন্তাই করতে পারেননি যে একদিন এমন অবস্থা আসবে যেখানে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝখানে ঢুকে পড়বেন এবং হস্তক্ষেপ করবেন। বিচারপতির মতে এই ধরনের আচরণ গোটা গণতান্ত্রিক পরিকাঠামো এখন ঝুঁকির মুখে। আসলে ভারতবর্ষটা এই মুহূর্তে ঝুঁকির মুখে। আমরা তো সকলেই পশ্চিমবঙ্গবাসী বটে, ভারতবর্ষ এই মুহূর্তে ঝুঁকির মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা মারাত্মক হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছেন যে তোমরা আমাকে কি করবে, ব্যান করবে, তোমরা আমাকে ব্যান করে কিচ্ছু করতে পারবে না, আমি ব্যান করবে আমি ঘরে বসে থাকবো, আমি ধর্ণা দেবো, ঘরে বসে বারান্দায় বসে ধর্ণা দেবো, গোটা পৃথিবীর লোক আমাদের দেখবে। আসলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন আমি জানি না, তবে দেখুন ভারতের অনেক শত্রু দেশরা রয়েছে, তারা সব সময় চায় ভারতের মধ্যে একটা কলহ সৃষ্টি করে রাখতে। এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই ব্যান করে তাকে যদি কোনো রকম আমাদের আইনের তরফ থেকে যদি কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটা পৃথিবীর মেসেজ চলে যাবে। এবং ভারতের যারা শত্রুরা রয়েছে তারা ভারতের গণতন্ত্র লুণ্ঠিত একজন মুখ্যমন্ত্রীকে কি অবস্থা করছে একটা দেশ, সেটা এই রাহুল গান্ধী, আমাদের সিপিএম, আমাদের কংগ্রেস, এরা দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বিভিন্ন উপায়ে, এবং তখন ভারতের নিন্দা হবে শুধুমাত্র। অর্থাৎ এই মুহূর্তে গোটা ভারতবর্ষ একেবারেই বলতে পারেন একটা বিপজ্জনক জায়গায় তৈরি হয়ে গেছে। আমাদের সংবিধানের মধ্যে কত ফাঁক এবং ফোকর, এইগুলো মেরামত করার সময় যদি এগুলো মেরামত করতে না পারেন তাহলে একদিন এই মুখ্যমন্ত্রী দেশ দখল নেবে, ভারতবর্ষকে হারতে হবে। আজকে পরিষ্কারভাবে এই লড়াইটা হচ্ছে, আইদার দেশে মুখ্যমন্ত্রীর মতো মানুষ রাজনৈতিক নেতৃত্বরা জিতবেন, কিংবা মানে এইরকম চিন্তা ভাবনার বাদ দিয়ে যে সংবিধান রয়েছে ওই ফাঁক ফোকর থাকা সংবিধান দিয়েই চালাতে হবে। এই দুটোর বাইরে আর কিছু হয় না। আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যটা আরো একবার আমি শোনাবো, ওটা রেলিভেন্ট বলে আমার মনে হয়েছে, শুনুন। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে, আমাকে তুমি ব্যান করবে, আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে, সারা দেশে তোলপাড় হবে, সারা বিশ্বে তোলপাড় হবে, আর তোমাদের হল্লাবাজি, তোমাদের হুল্লোড় আর তোমাদের হল্লাবাজি, হল্লার দলকে আমি ঘরে ঢুকিয়ে ছাড়বো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। শুনলেন? আমিও বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা নাচিয়ে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আরো সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে বিভিন্ন রকমের যারা রয়েছে সবাই মিলে, মানে 25-26 জন 30 জন দেশের অন্যতম প্রথম সারির নেতৃত্বরা একজন মহিলাকে আটকাতে পারছে না। এবং দ্যাট ইজ ট্রু। এটা কোন দিক থেকে ট্রু? ট্রু হচ্ছে আমাদের গণতন্ত্রে আমাদের ফাঁক এবং ফোকরটা এতটা বেশি যে কিছুতেই আটকানো যায় না। একমাত্র আটকানোর পথ হচ্ছে আজকের দিনটা, মানে আজ এই যে ফেজটা চলছে, এই একমাত্র আটকানোর পথ। সেই জন্য মুখ্যমন্ত্রীও বলছেন যে তোমরা আমাকে সবকিছু করতে পারো, তোমরা রাফেল নিয়ে এসে আমাদের পরিচালনা করতে পারো, কিন্তু মানুষের মুখ বন্ধ করতে পারো না। অর্থাৎ মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে দেয়
এইটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, যে মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে, আমি যদি ছেড়ে দিই যে যদি ধরুন যদি ধরে নিই যে শান্তি শৃঙ্খল ভাবে ভোট হলো তর্কের খাতিরে, মানুষ এর পরেও গিয়ে যদি ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বকে দেশের কাছে আর রোখা যাবে না। তার কারণ আপনি তো পারবেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো পারবেন? ভারতের কি সেই ক্ষমতা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো অন্য একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেলেন? ডোনাল্ড ট্রাম্প এর এই উদ্ধত্ত, এই অগণতান্ত্রিক কাজ ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতাশীল, অর্থশীল, বলশীল লোকেরা করতে পারেন। ভারতের পক্ষে এসব সম্ভব নয়। ভারতের যদি কোনো একটা অনৈতিক কাজ করেন, এই আমেরিকা থেকে ওই আপনার অর্থনীতির ওপর চাপ চলে আসবে, বন্ধ করে দেবে আপনার। এরকম আরো অনেক ব্যাপার রয়েছে। কারণ আমাদের বাকি ইকোসিস্টেম যারা রয়েছে, যেমন কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, কালকে কেজরিওয়াল ফোন করেছিলেন, আজকে কেজরিওয়াল ফোন করেছিলেন যে পাশে রয়েছি, ঠিক আছে, এরা সবাই আলাদা হয়ে যাবে। কাজে একা এস্টাবলিশ করা যাবে না যে বিজেপি যা বলছে ঠিক। তার কারণ বিজেপির পেছনে এমনিতেই গোটা পৃথিবীর মানুষ পড়ে, পৃথিবীর বড় নেতৃত্বরা পড়ে রয়েছে। তার কারণ ভারতকে বাংলাদেশের মতো নিচুতে নামাতে হবে, ভারতকে ওই জুতোর তলায় নামাতে হবে। এই কাজের বিজেপি একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইখানে আমি আপনাদের সামনে আরো একটা তথ্য দেখাবো, আমার আগে দেখানো উচিত ছিল, জানি না কতজন দেখছেন। সেটা হচ্ছে মেনকা গুরুস্বামী গতকাল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুইন হিসাবে বললেন একটা জায়গায়। শুনুন এই অসাধারণ বক্তব্যটা, না শুনলে মিস করবেন, শুনুন। Both because there would be an incongruity in the Queen commanding herself to do an act, and also because disobedience to a writ of mandamus is to be enforced by attachment. Who is the Queen here? Who is the Queen here? Who is the Queen here? শুনলেন মেনকা গুরুস্বামী, তিনি লড়াই করতেন সুপ্রিম কোর্টে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লিখিয়েছেন রাজ্যসভার সাংসদ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুইন বলছেন। কবে বলছেন? নির্বাচনের একদিন আগে। এটা জানার পরেও যে মানুষের কাছে এই তথ্য পৌঁছে যাবে, তার কারণ এখন লাইভ স্ট্রিমিং হয়, তার সত্ত্বেও তিনি কতটা বশ্যতা স্বীকার করতে পারেন সেটা প্রমাণের জন্য তিনি কুইন বললেন। এবং হতেও পারে যে এটা তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল স্ট্রাকচার, যে ওখানে দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলা হয়, কুণাল ঘোষরা তারা সেনাপতি মনে করেন, এবং মনে করেন না, লিটারালি সেটা ভাবেনও। ঠিক একটা রাজ্যে যেমন রাজা, রানী, সেনাপতি, মন্ত্রী থাকেন, ওনাদেরও ঠিক ওই রকম সম্মান দেন আর ওরকমই মনে করেন, এবং সেটা ভয়ে। আমরা যে গুপি গাইন, বাঘাবাইন যে সমস্ত দেখেছি, সেখানে দেখতেন না সম্মান করতো, কিন্তু সেগুলো কতটা শ্রদ্ধায় আর কতটা ভয়ে। নির্বাচনের পাল্টে গেলে এই কুণাল বাবু, এইরকম অনেকের বক্তব্য তখন প্রকাশ্যে আসলে আমরা বুঝতে পারবো। তো এই জায়গায় মেনকা গুরুস্বামীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুইন বলছেন, বিচারপতি বলছেন কুইন। আমি জানি না তাহলে ওখানে গেছেন কেন, কারণ ওটা তো ডেমোক্রেসির পীঠস্থান, ওখানে তো রাজা রানীদের বিচার বা এই সমস্ত হয় না, তাহলে ওখানে যাবেনই না, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টে যাবেন কেন? যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, যারা রাজা রানীতে বিশ্বাস করেন না, তারা ওখানে যায়। আপনারা গেছেন কেন তাহলে ওখানে? এইখানে আমি আপনাদের সামনে আর একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করব, পর্ব দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে রাজীব কুমার, আরো একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি ইতিমধ্যেই দাবি করেছেন 500 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, এবং তিনি বলেছেন যে বাকিদের, যারা যে রাজ্য থেকেই আসুন না কেন, যে পদাধিকারী হন না কেন, তাদেরকে ঘাড় ধরে কোর্টের মধ্যে নিয়ে যাবেন। একেবারেই তৃণমূল কংগ্রেস যে ধরনের কথা বলেন, রাজীব কুমার অন্তত এই কয়েক মাসে মোটামুটি রপ্ত করে ফেলেছেন। শুনুন কি বলেছেন। প্রশ্ন নয়, আরেকটা বক্তব্য আছে। I'll speak about the observers, the role of observers especially. What has happened in the last 48 hours? 500 people have been detained and arrested. Like this कि आज के আমরা अरेस्ट হলাম, কালকে দুদিন পরে বেল হয়ে গেছে, ইলেকশন শেষ হয়ে গেছে, আমরা সব ভুলে গেছি। It will not happen like this. Our response will be systematic, documented and relentless. Let me very clearly tell that regardless of rank, state of origin or patronage, every person who has issued or abetted an unlawful arrest order, every officer found to have acted outside statutory authority, and every official with a documented conflict of interest will be named and dragged before a court of law. State borders or political. শুনলেন
রাজীব কুমার এটা রপ্ত করে ফেলেছেন এবং কলকাতা হাইকোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন 800 জনকে গ্রেপ্তার করার পরিকল্পনা আছে। কমিশনের আইনজীবী প্রশ্ন করেছেন যে এটা কমিশনের আভ্যন্তরীণ একটা পদক্ষেপের ব্যবস্থা ছিল, এটা তৃণমূল কংগ্রেস জানতে পারলো কোথা থেকে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কাছে এই তথ্য পৌঁছালো? অভয়ের মায়ের মুখের দিকে একবার তাকাবেন, রাত জেগেছিলেন না? তখন কি হুচুকের মধ্যে চলে গিয়েছিলেন সবাই রাত জাগতে? বেশ ভালো লাগছিল, আন্দোলন ব্যাপার ছিল। আজকে অভয়ের মাকে ভোট মানে অভয়ের মাকে নিয়েই কটূক্তি করছেন আপনাদের মধ্যে অনেকে, না আপনাকে বলছি না, অনেকে কটূক্তি করছেন, আমাদের ভাইয়েরা করছেন, আমাদের পাড়াপড়শিরা করছেন, আমাদের বন্ধুরা করছেন। হ্যাঁ, এমন কটূক্তি করছেন আপনি কানে দিতে পারবেন না। কে করছে? অন্য জগতের মানুষ, আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে রানী বলছি কোর্টের মধ্যে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টের, আর অভয়ের মায়ের ওপর অকথ্য গালিগালাজ করছি আমরা সোশ্যাল মিডিয়াতে। এটাই তো পশ্চিমবঙ্গ, না? তাহলে এই রকম একটা মাটি পেলে কোন ধরনের গাছ তৈরি হয়? কাশ্মীরের মাটিতেই আপেল তৈরি হয়, আর পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের মাটিতেই আম তৈরি হয়। আপনি যেরকম মাটির ব্যবস্থা করে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ হয়ে, সেরকমই গাছ তৈরি হবে। দেখুন, এটা আবারও একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গে। কেমন মাটি আপনারা তৈরি করবেন পশ্চিমবঙ্গে, পরবর্তী 5 বছরে সেরকমই ফল পাবেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, কালকের সকালের পর্বে দেখা হবে।